ধরুন আপনার পাশের বাড়ির মানুষ, যার সাথে আপনার 50 বছরের পুরনো শত্রুতা, হঠাৎ আপনার বেস্ট ফ্রেন্ডের সাথে একদিন গোপনে মিটিং শুরু করলো। শুধু মিটিং না, গোপনে তথ্য শেয়ার করাও শুরু করলো। তাহলে আপনি কি করতেন? ঠিক এই মুহূর্তে ভারত সেটাই দেখছে। বাংলাদেশ আর পাকিস্তান মিলে একটা গোয়েন্দা তথ্য বিনিময় চুক্তি করে ফেলেছে, আর দিল্লি নীরব। কিন্তু ভেতরে ভেতরে কি হচ্ছে তা আপনি বুঝতেই পারছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এই চুক্তি আসলে কি, ভারত কেন সত্যিই চিন্তিত, আর দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এখন ঠিক কোথায় যাচ্ছে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, কারণ শেষে আমি আপনাদেরকে এমন একটি তথ্য দিব যেটা আপনি হয়তোবা আশাই করেননি। আর আপনি এখনো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1971 সালের পরে বাংলাদেশ আর পাকিস্তানের সম্পর্ক ছিল রীতিমতো ঠান্ডা, আনুষ্ঠানিকভাবে থাকলেও বাস্তবে সেটা দূরত্ব ছিল প্রকাণ্ড। কিন্তু সম্প্রতি সেই সম্পর্কে একটা নতুন অধ্যায় যোগ হয়েছে। দুই দেশ এখন আলোচনা করছে গোয়েন্দা তথ্য বিনিময়, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা এবং যৌথ তদন্ত কাঠামো নিয়ে। 53 বছরের পুরনো নিরাপত্তার পর এটা কূটনৈতিক দুনিয়ায় একটা ভূমিকম্পের চেয়ে কম কিছু না। এখন প্রশ্ন হলো, এটা কি স্বাভাবিক রাষ্ট্রীয় সম্পর্ক স্বাভাবিক করার অংশ, নাকি এর পেছনে আরো গভীর কোনো কৌশল রয়েছে? সেটা বুঝতে হলে আপনাদেরকে আগে বুঝতে হবে ভারত এই বিষয়টাকে ঠিক কিভাবে দেখছে। ভারতের কাছে বাংলাদেশ শুধু একটা প্রতিবেশী দেশ না, বাংলাদেশ হলো ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তার সবচেয়ে সংবেদনশীল জায়গা। ভারতের সাবেক কূটনীতিক এবং কৌশলগত বিশ্লেষক শ্রী উদয় ভাস্কর সরাসরি বলেছে, ঢাকা আর ইসলামাবাদের মধ্যে দীর্ঘমেয়াদী নিরাপত্তা সমন্বয় হলে দিল্লি সেটা অত্যন্ত সতর্কভাবে পর্যবেক্ষণ করবে। সতর্কভাবে পর্যবেক্ষণ, নীতির ভাষায় এর মানেটা কি আপনি জানেন? এর মানে হলো তারা চিন্তিত। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক ব্রাহ্মা চেলানি আরও স্পষ্ট করে বলেছেন, দক্ষিণ এশিয়া এমন এক পর্যায়ে ঢুকছে যেখানে পুরো জোট আর স্থায়ী নয়। মানে ভারত যে ধরে নিয়েছিল বাংলাদেশ সবসময় তার পাশে থাকবে, সেই নিশ্চয়তা এখন আর নেই। আর সবচেয়ে বড় কথা, ভারতের সাবেক সেনা কর্মকর্তা গগনদীপ বক্সি বলেছেন, যদি এই গোয়েন্দা তথ্য বিনিময় আরও গভীর হয় তাহলে ভারতকে তার পুরো পূর্বাঞ্চলীয় নিরাপত্তা কৌশল নতুন করে সাজাতে হতে পারে। এটা কিন্তু কোনো ছোট কথা না, কারণ ভারতের পূর্বে বাংলাদেশ মানে 4156 কিলোমিটার সীমান্ত, পৃথিবীর 5ম দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত এটি। সেই সীমান্ত ঘেঁষা দেশে যদি পাকিস্তান গোয়েন্দা নেটওয়ার্ক সক্রিয় হয় তাহলে ভারতের নিরাপত্তা হিসাবটা পুরোটাই বদলে যেতে পারে। কিন্তু এখানে একটা বড় মোড় আছে। বাংলাদেশ কি আসলে ভারত বিরোধী হয়ে যাচ্ছে, নাকি এটা অন্য কিছু? পাকিস্তান নিজে কি বলছে এই চুক্তি নিয়ে? আর সব থেকে বড় প্রশ্ন, চীন এই সমীকরণের ঠিক কোথায় রয়েছে? এই তিনটি জিনিস বুঝলেই পুরো ছবিটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আগামী 2 মিনিট আমি সেটা নিয়ে কথা বলবো। আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে কাজে আরো বেশি আগ্রহী করে তোলে। দিল্লি ভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক উদয় শুক্লা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ঢাকা এখন কোনো একক শক্তির উপরে নির্ভর না করে বহুমুখী পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চাইছে। এটাকে কিন্তু ভারত বিরোধিতা বলা ঠিক হবে না, বরং এটা হলো বাংলাদেশ বুঝে গেছে যে একটা মাত্র দেশের ছায়া থাকা মানে কৌশলগতভাবে দুর্বল থাকা। ভারতের সাথে সম্পর্ক থাকবে, চীনের সাথে নতুন করে বিনিয়োগ আসবে, আর এখন থেকে পাকিস্তানের সাথে নিরাপত্তা নিয়ে সংলাপও চলবে। একটা কথা মনে রাখবেন, ছোট দেশগুলো যখন বড় শক্তির মাঝে টিকে থাকতে চায় তখন তারা সবার সাথে সম্পর্ক বজায় রাখে। এটাকে বলে স্ট্র্যাটেজিক হ্যাজিং, কৌশলগত ভারসাম্য রক্ষা। পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষক সৈয়দ মোহাম্মদ আলী এটাকে আরো সহজ ভাষায় বলেছেন, এই চুক্তি কোনো আদর্শগত অবস্থান থেকে করা হয়নি, এটা পরবর্তী বাস্তবতায় অভিন্ন নিরাপত্তা স্বার্থের জায়গা থেকে করা হয়েছে। সহজ কথায়, দুই দেশের কিছু কমন সমস্যা রয়েছে যেটা মিলিয়ে তারা কাজ করবে। শ্রীলঙ্কান ভূরাজনৈতিক বিশ্লেষক আসাঙ্গা আবেয়া গুনাসেকেরা বলেছেন, এই বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠতা আসলে একটা বড় সংকেত। আঞ্চলিক দেশগুলো এখন পুরনো ধারণা ছেড়ে নতুন নিরাপত্তা সমীকরণ হচ্ছে। এই সমীকরণের 3টি বড় খেলোয়াড় রয়েছে। প্রথমটি হচ্ছে ভারত, সে চাইছে দক্ষিণ এশিয়ায় তার প্রভাব ধরে রাখতে, কিন্তু প্রতিবেশীরা একে একে নিজস্ব কৌশল নিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে চীন, সে চাইছে বঙ্গোপসাগরে তার উপস্থিতি বাড়াতে, বাংলাদেশ সেই সুযোগের একটি অনেক বড় অংশ। আর তৃতীয়ত হচ্ছে পাকিস্তান, সে চাইছে ভারতের পূর্বে একটা নতুন কূটনীতির পথ তৈরি করতে। এই 3টা স্বার্থ যখন বাংলাদেশকে কেন্দ্র করে একসাথে আসে তখন দিল্লির চিন্তা হওয়াটাই কিন্তু স্বাভাবিক। ওয়াশিংটন এই বিষয়টাকে কিন্তু খুব গভীরভাবে দেখছে, কারণ বঙ্গোপসাগর এখন ইন্দো প্যাসিফিক কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। তাহলে সার কথা কি, বাংলাদেশ কারো শত্রু হচ্ছে না, আবার পাকিস্তানের দালালিও করছে না। বাংলাদেশ আসলে বড় হচ্ছে কূটনৈতিকভাবে। 1971 সালের পরে যে দেশটা ভারতের উপরে অনেকটা নির্ভরশীল ছিল, সে দেশটা এখন নিজের সিদ্ধান্ত নিচ্ছে কার সাথে কোন বিষয়ে কথা বলতে হবে। এটা ভারতের জন্য অস্বস্তিকর, কিন্তু বাংলাদেশের জন্য হয়তো এটাই দরকারি ছিল। কিন্তু এখন আসল প্রশ্ন হলো, এই নতুন সমীকরণে বাংলাদেশ কি সত্যি নিজের স্বার্থ রক্ষা করতে পারবে, নাকি বড় শক্তিগুলোর দাবার বোর্ডের একটা গুটি হয়ে থেকে যাবে? সেটা আগামীর ইতিহাসই বলে দিবে। এই ভিডিওটা যদি আপনার চিন্তার খোরাক দিয়ে থাকে তাহলে লাইক দিবেন, কারণ লাইক মানে শুধু ভালো লেগেছে তাই না, লাইক মানে এই ধরনের বিশ্লেষণ আরও চাই। আর নিচে কমেন্টে বলুন আপনি কি মনে করেন বাংলাদেশের এই বহুমুখী পররাষ্ট্রনীতি সঠিক সিদ্ধান্ত,
নাকি এতে ঝুঁকি বেশি? চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এখন দ্রুত বদলাচ্ছে, আর প্রতিটা আপডেট আপনার কাছে আমি সবার আগে পৌঁছে দিব। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।